আচ্ছা, প্রাইমারি ওয়াইন্ডিং কি? প্রাইমারি ওয়াইন্ডিং হচ্ছে কি, প্রাইমারিতে কয়েল, যেটা ট্রান্সফরমারে কিন্তু দুইটা সাইড থাকে, একটা হচ্ছে প্রাইমারি সাইড আর একটা হচ্ছে কি সেকেন্ডারি সাইড। তোমরা যদি ট্রান্সফরমার দেখতে চাও তাহলে আমি তোমাদেরকে এখনই দেখাইতে পারি। ট্রান্সফরমার হচ্ছে, আমরা তো নিশ্চয়ই দেখছি ট্রান্সফরমার, তাই না? জি স্যার। ট্রান্সফরমারের কি কি থাকে কেউ জানো? যদি বলো, যদি জানো তাহলে আগে বলো দেখি। ট্রান্সফরমার দুইটা সাইড থেকে, একটা প্রাইমারি একটা সেকেন্ডারি। আর আর কি থাকে? কয়েল থাকে। হ্যাঁ, কয়েল থাকে। তারপর যে এটার নাম কি, কয়েল থাকে, হ্যাঁ ঠিক বলছো। যে আরো থাকে, ভুলে গেছি। হ্যাঁ, এই দেখো আমি তোমাদেরকে দেখাই ট্রান্সফরমারের বিভিন্ন যে অংশ। তোমরা নিশ্চয়ই আমার স্ক্রিন দেখতে পাচ্ছ, তাই না? জি স্যার, জি স্যার, জি স্যার, হ্যাঁ মনে এই পড়ছে স্যার। হ্যাঁ এই যে দেখো, এই যে চিত্রটা, এই চিত্রটা যদি তোমাদেরকে দেখাই, এই দেখো, এই চিত্রে দেখো কি আছে, একটা ট্রান্সফরমার আছে। এটা কিন্তু একটা ট্রান্সফরমার, দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। হ্যাঁ, এখন দেখো এই ট্রান্সফরমারে অনেক জিনিস আছে, ট্রান্সফরমারের ভিতরে অনেক কিছু আছে। যেমন প্রথমত তুমি বললা প্রাইমারি কয়েল থাকবে, সেকেন্ডারি কয়েল থাকবে, হ্যাঁ, তারপরে একটা কোর থাকবে, ওই কোরের উপরেই কিন্তু কয়েলটা পেঁচানো থাকে নাকি? জি স্যার, কোর কোর। হ্যাঁ, কোরের উপরেই হচ্ছে ওই কয়েলগুলো পেঁচানো থাকে। এখন এই কোরটা আসলে কি, কে বলতে পারবে কোরটা কি? কোর যেটা ই শেপে থাকে, তারপর কোরটা মূলত কিসের তৈরি? আচ্ছা আমি বলছি, দেখো কোরটা হচ্ছে ল্যামিনেটেড শীট দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি? ল্যামিনেট কি স্যার? ল্যামিনেটেড শীট। ল্যামিনেটেড হ্যাঁ, শিট। হ্যাঁ আমি লিখে দিচ্ছি, দেখো ল্যামিনেটেড, ল্যামিনেটেড সরি শীট, ল্যামিনেটেড শীট এর তৈরি। এখন এই ল্যামিনেটেড শীট গুলো কিন্তু একদম সলিড না, মানে একটা পাতলা পাতলা শীট গুলো একের পর এক সাজায়া সাজায়া কোর তৈরি করে, মানে বড় তৈরি করে, বুঝতে পারছো? জিনিসটা হচ্ছে কি, তোমাদেরকে ছবিতে দেখালে তোমরা বুঝতে পারবা। কারণ একটা ট্রান্সফরমারের ভিতরে অনেক কিছু থাকে। একটা ট্রান্সফরমার, এই যে দেখো, এই যে ছবিটা দেখতে পাচ্ছ না, জি স্যার। এই যে এইটাই কিন্তু কোর। এই যে আমি আমার কার্সার যেখানে এখন দেখাচ্ছি, এটাই হচ্ছে কোর। এই যে কোর গুলো, হ্যাঁ এটা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার। এখন এই সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের যে কোরটা আছে, এই কোরটা আসলে অনেকগুলো শীট, মানে ল্যামিনেটেড শীট দিয়ে তৈরি করা হয়েছে, ঠিক আছে? জি স্যার। অনেকগুলো ল্যামিনেটেড শীট একত্রে বসায় বসায় তারপর এটা জোড়া লাগানো হয়। তারপরে এর উপর কি করা হয়, এই দেখো কয়েল পেঁচানো হয়, দেখছো? জি স্যার। একটা থাকে হচ্ছে প্রাইমারি কয়েল, আর একটা থাকে কি সেকেন্ডারি কয়েল। সেকেন্ডারি। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে যে এই যে কয়েল আমরা পেঁচালাম, এটার আসলে কাজটা কি? এটার কাজ হচ্ছে, এই যে প্রাইমারি সাইড দেখতে পাচ্ছ, মনে করো এটা প্রাইমারি সাইড, ঠিক আছে? জি স্যার। এখন এই প্রাইমারি সাইডে কি করলা, তুমি কোনো একটা লাইন থেকে এনে ভোল্টেজ। হ্যাঁ এখানে ভোল্টেজ সাপ্লাই করলা, তাই না? সেই জি স্যার। ভোল্টেজটা কি হবে, এই কয়েলের মধ্যে যাবে না? কয়েলের মধ্যে জি যাবে। স্যার। কয়েলের মধ্যে যখন যাবে তখন এই কয়েলের মধ্যে কিন্তু একটা কারেন্ট ফ্লো হবে, কারেন্ট ফ্লো হবে না? জি স্যার। এই কারেন্ট যখন ফ্লো হবে তখন এই কোরের মধ্যে ইলেকট্রিক ম্যাগনেটিক ইন্ডাকশন অনুযায়ী, আমি আবার বলছি, ফ্যারাডের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন অনুযায়ী একটা ফ্লাক্স ক্রিয়েট হবে। কি ক্রিয়েট হবে? ফ্লাক্স। ফ্লাক্স। হ্যাঁ, ফ্লাক্স মানে হচ্ছে চৌম্বকীয় বলরেখা। সবাই আমরা শুনছি, জি স্যার। তাই না? ছোটবেলায় আমরা বিজ্ঞান যখন পড়ছি তখন আমরা শুনছি যে চৌম্বকীয় বলরেখা, তাই না? তো এই যে ফ্লাক্স, এই ফ্লাক্সটা এই কোরের চারদিকে ঘুরবে। এই কোরের কোন দিকে ঘুরবে? চারদিকে ঘুরবে। চারদিক। হ্যাঁ, এইভাবে ঘুরবে, এইভাবে ঘুরতে থাকবে। এবার ঘোরার সময় দেখো সেকেন্ডারিতে কিন্তু আরেকটা কয়েল লাগানো আছে, তাই না? জি স্যার। এই যে সেকেন্ডারিতে যে কয়েলটা লাগানো আছে, ওই ফ্লাক্সটা এই দিক থেকে যাওয়ার সময় এই কয়েলে কাট করবে না? জি স্যার। এই কয়েলে যখন কাট করবে তখন কি হবে, এই কয়েলের মধ্যেও কিন্তু একটা স্যার ইএমএফ স্যার, আবিষ্ট হবে। হ্যাঁ, হ্যাঁ বলো। কাট বলতে কি স্যার পাস হবে স্যার? ভোল্টেজ পাস হবে এটা? না, ভোল্টেজ পাস হবে না। কাট মানে হচ্ছে কি, যে ওই যে ফ্লাক্সটা যখন কয়েলের মধ্যে দিয়ে যাবে, ঠিক আছে, জি স্যার। তখন কয়েলের মধ্যে একটা এনার্জি তৈরি হবে। কি তৈরি হবে? এনার্জি। এনার্জি তৈরি হবে। এই এনার্জিটা কি হবে, এই এনার্জিটা একটা ভোল্টেজ ক্রিয়েট করবে। আর ওই ভোল্টেজটা কারেন্টটাকে কি করবে, ধাক্কা দিবে। মানে কারেন্ট মানে ইলেকট্রনকে ধাক্কা দিবে। ইলেকট্রন ধাক্কা দিবে মানে হচ্ছে ইলেকট্রন চলাচল করবে। আর ইলেকট্রন চলাচল করা মানে হচ্ছে কারেন্ট প্রবাহিত হওয়া, তাই না? জি স্যার। এই হলো ঘটনা, এইটাই হচ্ছে ট্রান্সফরমারের মেইনলি কাজ। এখন আমার প্রশ্ন, এইখানে ধরো তোমার প্যাচ আছে 100টা, ঠিক আছে? ধরে জি নাও স্যার। এখানে 100টা, প্রাইমারিতে 100টা প্যাচ আছে, আর সেকেন্ডারিতে প্যাচ আছে হচ্ছে 50টা, ঠিক আছে? 200টা।
না, আমি আমি ধরে নিলাম 50টা আছে। তো যখন যখন প্রাইমারিতে তুমি ভোল্টেজ দিলা হচ্ছে 20 ভোল্ট, কয় ভোল্ট? 20 ভোল্ট। 20 ভোল্ট। তাহলে এই 20 ভোল্ট যখন তুমি দিলা প্রাইমারিতে, তখন এখানেও কি 20 ভোল্ট পাওয়া যাবে না এই কয়েলের মধ্যে? স্যার এখানে স্যার 100 ছিল স্যার, 20 ভোল্ট দিছে এখানে 50। হ্যাঁ পাওয়া যাবে স্যার। হ্যাঁ, আমি আমি বলি শোনো, প্যাচ সংখ্যা দিলে, এই যে কয়েলের যে প্যাচ সংখ্যা সেটা দিলা হচ্ছে 100টা এটাতে, ঠিক আছে, প্রথম প্রাইমারি জি স্যার। কয়েলে। আর দ্বিতীয় যে সেকেন্ডারি কয়েল, সেই সেকেন্ডারি কয়েলে প্যাচ দিলা হচ্ছে, 50টা। না প্যাচ দিলা হ্যাঁ 50টা। তাইলে প্রাইমারিতে যদি তুমি 100 ভোল্ট দাও, মানে এই 100 প্রাইমারিতে ভোল্ট। যদি তুমি 100 ভোল্ট সাপ্লাই দাও, ঠিক আছে, জি স্যার। তাহলে এই সেকেন্ডারিতে তুমি কত ভোল্ট পাবা? বেশি পাবা স্যার নাকি কম তাহলে তো পাবা? এটা তাহলে তো স্যার অর্ধেক হয়ে যাবে, কারণ এখানে ছিল 100 প্যাচ আর হ্যাঁ সেকেন্ডারিতে 50 প্যাচ দিছি, তাহলে আমার এখান থেকে অর্ধেক হয়ে চলে যাবে। হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড। কারণ এইটা সবাই সবাই। কেন এরকম হবে বলো তো, কারণ কি? স্যার আমার আমার এখান থেকে যে প্যাচ সংখ্যাটা, সেখানে হ্যাঁ আমার এখানে যতক্ষণ ফ্লাক্স তৈরি হবে তার হ্যাঁ অর্ধেক সেকেন্ডারিতে তৈরি হবে, তখন আমার এখান থেকে অর্ধেক কমে যাবে। হ্যাঁ, ফ্লাক্স তৈরি হবে না, ফ্লাক্স কিন্তু যা তৈরি হওয়ার সেটা মানে এখানেই তৈরি হবে, কিন্তু ফ্লাক্স কাট হবে কম। যত প্যাচ জি সংখ্যা স্যার, কম কাট হবে, কাট হবে কম। হ্যাঁ, যত প্যাচ সংখ্যা কম হবে ফ্লাক্সের কাট করার সংখ্যাও কি হয়ে যাবে, কমে যাবে। যত বেশি, কমে যাবে, জি স্যার। হ্যাঁ, যত বেশি প্যাচ হবে তত বেশি কাট করবে, তত বেশি ভোল্টেজ হবে, তাই না? তার মানে জি স্যার। তুমি যদি এখন, এই যে আমরা প্রাইমারিতে বেশি ভোল্টেজ দিলাম কিন্তু সেকেন্ডারিতে আমরা কম ভোল্টেজ পাইলাম, এই ধরনের ট্রান্সফরমারকে কি ট্রান্সফরমার বলে? সেটাই। মানে স্টেপ ডাউন। হ্যাঁ, স্টেপ ডাউন ট্রান্সফরমার বলে। ডাউন। এখন স্টেপ আপ ট্রান্সফরমার যদি আমরা বানাইতে চাই, তাহলে আমরা প্রাইমারিতে কি করব? বাড়াই দেব স্যার স্যার, কমাই দিব, আর সেকেন্ডারি বাড়াই দিব স্যার। হ্যাঁ, সেকেন্ডারিতে আমরা বাড়ায় দিব। সেকেন্ডারিতে যদি আমরা প্রাইমারি থেকে প্যাচ সংখ্যা বেশি বাড়ায় দিতে পারি, তাহলে কি হবে, সেকেন্ডারিতে, স্টেপ ডাউন, হ্যাঁ, স্টেপ আপ স্টেপ হবে। আপ হবে, মানে আপ হবে। হ্যাঁ, তার মানে হচ্ছে সেকেন্ডারিতে আমাদের ভোল্টেজটা কিন্তু বেড়ে যাবে, তাই না? জি স্যার। আচ্ছা, জি স্যার। এখন ট্রান্সফরমারে আমরা বিভিন্ন অংশ নিয়ে জানতেছিলাম। দেখো এখানে যে চিত্রটা এই যে সাইডে ডান পাশে দেখাচ্ছে, যে এখানে ট্রান্সফরমারে কয়েকটা অংশ আছে। প্রথমত আমরা যে অংশটা, এই যে ড্রামের মতো একটা অংশ দেখতে পাচ্ছি, ছোট আকারের একটা ড্রাম, হ্যাঁ, এটাকে কনজারভেটর ট্যাঙ্ক বলা হয়। কি বলা হয়? কনজারভেটর কনজারভেটর। ট্যাঙ্ক। হ্যাঁ, কনজারভেটর ট্যাঙ্কের কাজটা কি আসলে? কনজারভেটর ট্যাঙ্কের কাজটা হচ্ছে, এই যে ট্রান্সফরমার, এই ট্রান্সফরমারের যখন তুমি ওই যে কোরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করাবা, তখন ওই ট্রান্সফরমারটা অতিরিক্ত গরম হয়ে যায়। কি হয়ে যায়? জি স্যার, গরম, গরম হয়ে যায়। হ্যাঁ গরম হয়ে যায়। এতে ট্রান্সফরমার পুড়ে নষ্ট হয়ে যেতে পারে। এজন্য এই ট্রান্সফরমারকে তো ঠান্ডা রাখতে হবে, তাই না? তাহলে জি স্যার। এই ঠান্ডা রাখার জন্য এই ট্রান্সফরমারের ভিতরে তেল রাখে, এক ধরনের ইনসুলেটিং তেল, মানে যেই তেলের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করতে পারে না, ঠিক আছে? অফ জি স্যার। তাহলে এই যে তেল, এই তেলটা যখন ট্রান্সফরমারের ভিতরে রাখা হয়, তখন এই তেলের মধ্যেও তো তাপ পরিবহন হয়, তাই না? সেই জি জি স্যার। স্যার। তাপ যখন অনেক বেড়ে যায়, তখন কি হয়, এই তেল আস্তে আস্তে, মানে এর তেলের যে আয়তন সেটা বৃদ্ধি পায়। মানে তেলের আয়তন বৃদ্ধি পেলে কি হবে, তেল আস্তে আস্তে ভরে যাবে না? জি হ্যাঁ, স্যার। মানে তো আমরা যখন পানি ফুটাই সেটা যখন হ্যাঁ দিচ্ছি হ্যাঁ তখন হ্যাঁ উপরে। হ্যাঁ, এক্স্যাক্টলি। তুমি যখন একটা কলসে পানি ফুটাইতে দিবা, দেখবা যে তুমি যেটুক দিছিলা ওটা গরম হওয়ার পরে আরো বেশি ফুলে ওঠে, তাই না পানিটা? জি স্যার। এরকম তেলও কিন্তু আয়তন বেড়ে যাবে। ফলে তেল, তুমি যদি তখন ওইটার জন্য আলাদা জায়গা না রাখো, তাহলে ওটা বিস্ফোরণ হবে না? জি স্যার। ওটা কিন্তু জি স্যার। বিস্ফোরণ হবে। এই জন্য কি করা হয়, এই যে উপরে একটা কনজারভেটর ট্যাঙ্ক রাখা হয়, যাতে করে যখন তাপমাত্রা বৃদ্ধি পাবে, তখন ওই তেল কিছু অংশ এই উপরে উঠে আসবে। কোথায় উঠে আসবে? কনজারভেটর ট্যাঙ্কে। কনজারভেটর ট্যাঙ্কে। থ্যাংক ইউ। হ্যাঁ, এই কনজারভেটর ট্যাঙ্কে কিছু তেল উপরে উঠে আসবে, আবার যখন ঠান্ডা হয়ে যাবে এই কনজারভেটর থেকে আবার নিচে নেমে আসবে তেল। কি বলছি বুঝতে পারছো? কোরের ভিতর, হ্যাঁ, কোর থেকে জি উপরে স্যার। উঠবে স্যার। কোর থেকে না, মানে ওই যে ট্রান্সফরমারের ভিতর থেকেই, জি ট্রান্সফরমারের স্যার বুঝছি। ভিতরেই কিন্তু ওই তেলটা থাকবে, বুঝতে পারছো? জি স্যার। সম্পূর্ণ জায়গা জুড়েই থাকবে, কোরের আশেপাশে সব জায়গায় থাকবে। এই যে কোরটা দেখতেছো, এর চারপাশে সব জায়গায় তেল থাকবে, কিন্তু ওই তেল, মানে কারেন্ট প্রবাহ হয় না, ওই তেলের মধ্যে কোনো কারেন্ট ফ্লো হয় না, বুঝতে পারছো? এখন এই যে তেলটা তোমরা ব্যবহার করতেছো, এই তেলের একটা বাণিজ্যিক নাম আছে। এই তেলের বাণিজ্যিক নাম কি, কেউ বলতে পারবা? যাই না স্যার। আচ্ছা, স্যার আমি, মনে নেই। হ্যাঁ আমি বলতেছি। ওই তেলের বাণিজ্যিক নাম হচ্ছে, বাজারে যদি তোমরা কিনতে যাও তাহলে বলতে হবে পাইরানল। পাইরানল। হ্যাঁ, পাইরানল। এটা কিন্তু অনেক এই ভাইভাতে স্যার যে আসে। পাইরানল ট্রান্সফরমার। হ্যাঁ, অনেক ভাই,
অনেক অনেক ভাইভাতে কিন্তু আসে এটা, এই প্রশ্নটা। পাইনারল। পাইরানল, পাইরানল, ঠিক আছে। জি জি স্যার। স্যার। হ্যাঁ, তাহলে এই যে তেলগুলা, এগুলা কি কারণে ব্যবহার করা হয়? ট্রান্সফরমারকে কুলিং করার জন্য, ঠান্ডা করার জন্য, তাই না? জি জি স্যার। স্যার। আচ্ছা, এবার আরেকটা জিনিস দেখাই। এইখানে দেখো, এই যে ছোট ছোট চিকন চিকন এই যে ইয়া দেওয়া আছে না স্টিলের, এই যে এই জি জিনিসগুলো। স্যার। খাদ, হ্যাঁ, খাঁচের মতো যেটা। হ্যাঁ, খাঁচার মতন যেগুলা, এগুলা আসলে চপার। এগুলার মধ্যে কি থাকে জানো? কেন দেয় এইগুলা? না স্যার। না এই স্যার। এইগুলার মধ্যেও তেল আসে, এগুলার মধ্যেও কি আসে? তেল আসে। হ্যাঁ, তেল, ওই যে গরম স্যার তেল। এটার নাম কি? এটার নাম হচ্ছে এই যে কি লেখা আছে, কুলিং টিউবস, কি লেখা আছে? কুলিং টিউব। কুলিং টিউব। হ্যাঁ, এই কুলিং টিউবস এর ভিতরে কি হয়, তেল আসে। তেল আসলে এগুলা একটু পাতলা পাতলা, এই যে ফাঁকা ফাঁকা দেখতেছো, মাঝখানে মাঝখানে কিন্তু জি ফাঁকা স্যার। ফাঁকা। এতে জি হয় কি, স্যার। এতে হয় কি, বাইরের যে বাতাসের যে তাপ, মানে এই বাইরের থেকে যে বাতাসটা আসবে, এই বাতাসটাই কি করবে, ওই তেলগুলোকে ঠান্ডা করে দেবে, ঠিক আছে। জি স্যার। এই জন্য এইগুলোকে রাখা হয়। তারপরে দেখো আরেকটা আছে, ড্রেন অফ আছে। ড্রেন অফ দেখছো এই যে নিচে। জি স্যার। ড্রেন অফ। হ্যাঁ, এই যে ড্রেন অফ, এই ড্রেন অফ কেন রাখা হয় জানো? না স্যার। এই ড্রেন অফ রাখা হয়, ধরো তেলগুলা তোমার নষ্ট হয়ে গেল, একটা সময় আছে যে তেলের ইনসুলেশন স্ট্রেস নষ্ট হয়ে যায়, ঠিক আছে। তেলের জি স্যার। মধ্যে তেল নষ্ট হয়ে যায়, তেলের মধ্যে গাদ সৃষ্টি হয়, অনেক ধরনের সমস্যা হতে পারে। তো ওই তেলগুলা কি তোমার বের করে ফেলতে হবে না? জি স্যার। ওই তেলগুলো বের করে ফেলার জন্য একদম নিচে দেখো এই যে ড্রেন অফ থাকে, বা ময়লা তেল বের করে ফেলার জন্য এই ড্রেন অফ একটি স্থান থেকে। রাখা হয়। হ্যাঁ, তারপরে দেখো তোমার আর কি আছে, ব্রিদার আছে। এই যে আরেকটা জিনিস আমরা দেখলাম, ব্রিদার। জি স্যার। বিদার। হ্যাঁ, ব্রিদারের কাজ কি? ব্রিদারের কাজ হচ্ছে এই যে ট্রান্সফরমারের মধ্যে কোনো এইটা, প্রবলেম হলে সেটা। উম, কারো মাইক্রোফোন অন আছে, তোমরা একটু অফ করো মাইক্রোফোনটা। দেখো, এই যে ট্রান্সফরমারের যে ব্রিদারের কথা বলছি, এটা মূলত ট্রান্সফরমারের ভিতরে বাতাস, মানে শুষ্ক বাতাস আসে না, সেই শুষ্ক বাতাস প্রবাহের জন্য এই ব্রিদার ব্যবহার করা হয়। ব্রিদার মানে কি জানো? আমরা যে নিঃশ্বাস নেই না, আমরা নিঃশ্বাস নেই, এটাই কিন্তু ব্রিদিং, ব্রিদিং করা বলে এটাকে। আর জি স্যার। এই ব্রিদারের কাজও সেই সেম সেম, মানে যে তোমার ট্রান্সফরমারের ভিতরে বাতাস যাতে আসতে পারে এবং বের হতে পারে ট্রান্সফরমারের ভিতর থেকে, এই জন্য এই ব্রিদারটা ব্যবহার করা হয়। এই ব্রিদার, এখন তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার, তাহলে বাতাস যে ভিতরে আসতেছে আবার বের হইতেছে, তো এই বাতাসের কারণে কি কোনো সমস্যা হয় না ট্রান্সফরমারের মধ্যে? হ্যাঁ, সমস্যা হতে পারে। যদি আর্দ্র বাতাস এই ট্রান্সফরমারের মধ্যে ঢুকে, তাহলে তেলটা নষ্ট হয়ে যেতে পারে। কি নষ্ট হয়ে যেতে পারে? ট্রান্সফরমারের, তেল। হ্যাঁ, ট্রান্সফরমারের ভিতরে যে তেল থাকে সেটা নষ্ট হয়ে যেতে পারে আর্দ্র বাতাস ঢুকলে। এই জন্য কি করে, এই ব্রিদারের সামনে একটা সিলিকা জেল রাখে। সিলিকা জেল সবাই চিনো তো নিশ্চয়ই, জি স্যার। বলো তো কোথায় থাকে সিলিকা জেল গুলা? স্যার সিলিকা জেল ভিতরে ইসে, জি স্যার, কন্টের ভিতরে নিচে থাকে স্যার, পাইপের সাথে থাকে স্যার। ব্রিদারের সাথে থাকে, এটা তো আমরা সবাই বই থেকে দেখলাম, কিন্তু এই সিলিকা জেল আমরা নরমালিও অনেক জায়গায় ব্যবহার করি, বলো তো কোথায় কোথায় ব্যবহার করি? শাটারে স্যার। না, হইলো না। তারপর স্যার। আর কেউ? আর কেউ বলার চেষ্টা করো, ভুল হলে স্যার ফ্যানের অসুবিধা নেই। কয়েল। না না না। এইগুলা ব্যবহার করা হয় আর্দ্র বাতাসকে শুষ্ক করার জন্য। আর্দ্র বাতাসকে শুষ্ক করার জন্য হুম, সিলিকা জেল। হ্যাঁ। তাহলে বলো কোথায় ব্যবহার হইতে পারে? স্যার ওই যে স্যার, যে ওই জায়গাটা কই? আচ্ছা, আমি বলছি শোনো। হ্যালো, কেউ একজন বলতেছে হ্যালো না। স্যার। স্যার এসিতে কি হয়? কনসেন্ট্রেটরে স্যার ব্যবহার করা হয়। না, এটা আমি বলি শোনো, একদম বাস্তব উদাহরণ দেই। তোমরা ছোটবেলায় ভিটামিনের ইয়া দেখছো, কৌটা দেখছো, ছোট ছোট যে ভিটামিনের ও কৌটা, জি স্যার। জি স্যার। ওই কৌটার মধ্যে একটা প্যাকেটের মধ্যে অনেক গোল 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 অনেক জিনিস, মানে পাথরের মতো অনেকগুলা থাকতো না, দেখছো? জি স্যার। জি স্যার। জি স্যার। ওইগুলাই কিন্তু সিলিকা জেল। জি স্যার, বুঝছি স্যার, বুঝছি স্যার। ওইগুলা কেন ওষুধের কৌটার মধ্যে রাখা হইতো জানো?
যাতে বাইরের আর্দ্র বাতাস ঢুকে ওষুধগুলো নষ্ট না হয়ে যায়, এই জন্য। বুঝতে পারছো? জি স্যার, জি স্যার। হ্যাঁ, তবে আর্দ্র বাতাস কিন্তু আমাদের অনেক ক্ষতি করে। যেমন বিভিন্ন জিনিসে এই যে মরিচা ধরে যায়, মরিচা ধরে না লোহার জিনিসগুলোতে? জি স্যার। এগুলা কেন ঘটে? কারণ ওই আর্দ্র বাতাস সমস্যা হয়, ওই আর্দ্র বাতাসে জলীয় কণা থাকে। আর্দ্র বাতাসে যখন জলীয় কণা থাকে সেগুলো ওই সমস্ত ইকুইপমেন্টস এর উপরে লাগলে, এগুলো অনেক দিন ধরে থাকলে মরিচা পড়ে যায়। এই জন্য যে সমস্ত ইকুইপমেন্টস খুবই দামি, দেখবা সেই সমস্ত জায়গায় হিউমিডিফায়ার ইউজ করা হয়। হিউমিডিফায়ার হলো কি, যেটা একটা মেশিন যেটা কি করে, যে আর্দ্র বাতাসকে শুষ্ক করে। আর যে সমস্ত জায়গা খুবই নরমাল ছোট, সে সমস্ত জায়গায় সিলিকা জেল ব্যবহার করা হয়। সিলিকা জেল হচ্ছে এমন একটা পদার্থ যেটা কি করে তোমার আর্দ্র বাতাসটাকে শুষ্ক করে দেয়, শুষ্ক করে ভিতরে ঢুকাতে পারে। তার মানে হচ্ছে এইখানে যে তোমরা ট্যাঙ্কটা দেখতে পাচ্ছ, এই যে আমি ইয়াতে দেখাচ্ছিলাম, এই ট্যাঙ্কে এই যে ব্রিদারের মুখে একটা সিলিকা জেল ইউজ করা হয়। সিলিকা জেল মানে একটা বক্সের মতো আছে, ওইটা ব্যবহার করে। ব্যবহার করলে ওর মধ্যে দিয়ে যখন বাতাস ঢুকতে যায় তখন ওই সিলিকা জেলের মধ্যে দিয়েই ঢুকে। তো সিলিকা জেলের মধ্যে দিয়ে ঢুকলে কি হয়, শুষ্ক হয়ে যায় বাতাসগুলো, আর্দ্রগুলো সব শুষ্ক বাতাস হয়ে যায়। ফলে ওই বাতাস ঢুকলে ট্রান্সফরমারে আর কোনো ক্ষতি হয় না। ঠিক আছে? জি স্যার। ওকে, ঠিক আছে, আজকে আমরা এটা শিখে ফেললাম। তাহলে অনেকগুলো জিনিস সম্পর্কে কিন্তু আমরা জানি না ফেললাম আজকে, তাই না? এবার জি আসো, স্যার। এবার আসো নিচে আরো কয়েকটা জিনিস দেখি। এই যে দেখো, এই যে জিনিসগুলা দেখতেছো, এই যে মালার মতো, জি স্যার। এই জি স্যার। এই যে গলায় মালা পরে না মেয়েরা, ওইটার মতো নাকি? জি স্যার। এই যে মালা বানায় রাখছে, এগুলা কিসের তৈরি জানো? এগুলা হচ্ছে পোর্সেলিনের তৈরি। এই যে তোমরা ইয়া করো না, যে প্লেট, ইয়ার প্লেট, যে সিরামিক সিস্টেম স্যার। হ্যাঁ হ্যাঁ, সিরামিকের যে প্লেটে আমরা ভাত টাত খাই মাঝে মধ্যে, এগুলা সবই কিন্তু জি স্যার। কি, এগুলা সবই কি বলতো, পরিবাহী পদার্থ নাকি অপরিবাহী পদার্থ? অপরিবাহী স্যার। হ্যাঁ, এক্স্যাক্টলি, অপরিবাহী পদার্থ। এই অপরিবাহী পদার্থগুলো এখানে ধাপে ধাপে এইভাবে বসিয়ে এই বুশিং তৈরি করা হয়। এটার নাম হচ্ছে বুশিং। এটার নাম কি? বুশিং। 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 হ্যাঁ বুশিং। হ্যাঁ, এটা কেন দেয় বলতো? এটা না দিলেও তো করতো। স্যার, স্যার এটা স্যার মাথায় আছে স্যার, মুখে নাই স্যার। এটা মেইনলি হয় কি, দেখো, এই যে ভোল্টেজ গুলো আসে, সেই ভোল্টেজ গুলো কি হাই লেভেলের একটা ভোল্টেজ না? জি জি স্যার। স্যার। এই হাই লেভেলের ভোল্টেজ যদি এখানে সরাসরি লাগানো হয়, তাহলে কি হয়ে যাবে, স্পার্কের সৃষ্টি হবে। কি হবে? স্পার্কের সৃষ্টি স্পার্কের হবে। সৃষ্টি হবে। হ্যাঁ, মানে ঘর্ষণ হইলে দেখবা যে, আমরা যদি দেখো না ব্যাটারিতে পজিটিভ নেগেটিভ ঘর্ষণ হইলে কি হয়, মানে আগুন স্পার্ক জ্বর, হয়। হ্যাঁ স্পার্ক হয়। স্পার্ক হয়, হ্যাঁ। এটা যাতে না হয় এজন্য অনেকগুলো বুশিং ইউজ করে উপরে এখানে কানেকশন দেওয়া হয়, যাতে করে কোনো দুর্ঘটনা সহজে না ঘটে। ঠিক আছে? এজন্য মেইনলি জি স্যার। বুশিংটা ব্যবহার করা হয়। তাহলে আমরা অনেক কিছু জানলাম যে ট্রান্সফরমারের স্যার বিভিন্ন বুশিং অংশ। যেটা স্যার, হ্যাঁ, বুশিংটা যেন কিসের তৈরি স্যার বলেন? এটা হচ্ছে সিরামিকের তৈরি হয়, তারপরে পোর্সেলিন মাটি সেগুলোর তৈরি হয়, অনেক ধরনের হয়। একবার ওকে স্যার। আমরা ইয়েতে গেছিলাম, যখন আমরা ধরো ডিপ্লোমাতে পড়ি, তখন হচ্ছে আমরা একটা কোম্পানিতে গিয়েছিলাম। কোম্পানি হচ্ছে ওই যে তোমাদের সবাই বেসিন টেসিন বানায় যারা, বিআইএসএফ, সবাই নাম শুনছো মনে হয়। জি স্যার। জি স্যার। জি বিআইএসএফ স্যার। লেখা থাকে না? জি স্যার, শুনছি। হ্যাঁ, বেসিন জি স্যার। বানায়, তারপরে অনেক কিছু আর কি ওদের থাকে। তো এই যে এগুলো ওরা বানায়, এগুলোও কিন্তু ওরা বানায়, এই যে তোমার ইনসুলেটর। ঠিক আছে? যে বুশিং। হ্যাঁ, এই বুশিং এগুলো ওরা বানায়। ওরা ওই কোম্পানিতে আমি যখন গিয়েছিলাম, আমরা হচ্ছে ট্রেনিং এর জন্য গিয়েছিলাম। তো ওরা দেখছি যে ওরা কিভাবে বানায়। ওদের বিশাল বড় এরিয়া, ওই যে মিরপুর চিড়িয়াখানা আছে না, ওদের জি স্যার। ওদের ফ্যাক্টরিটা হচ্ছে ওইখানে মিরপুর চিড়িয়াখানার পাশেই, কাছাকাছি আর কি। তো ওই জায়গায় বিশাল একটা বড় এরিয়ার ভিতরে তারা এই সমস্ত জিনিস বানায় তোমার। তো ওই ইন্ডাস্ট্রির স্যার ভিতরে আমরা যেতে পারবো না চাইলে স্যার? না, তোমরা যেতে পারবে না, কারণ কেন স্যার? এখন ওরা অফ করে দিয়েছে, বুঝছো? কারণ ওরা হচ্ছে আগে ও স্যার। স্টুডেন্টদেরকে ট্রেনিং করানোর জন্য নিয়ে যেত, কিন্তু এখন পুরোপুরি অফ করে দিয়েছে। কারণ স্টুডেন্টরা ওইখানে গিয়ে নানান ধরনের সমস্যা ঘটায়। অনেকে আছে ওদের ইকুইপমেন্টস ভেঙে ফেলে, নষ্ট করে, এরকম নানা ধরনের ইস্যু আছে, এই জন্য ওরা আপাতত অফ করে দিছে। ঠিক আছে?
ওকে স্যার। আচ্ছা, তাহলে আজকে আমরা আরেকটা চ্যাপ্টারে চলে যাব, সেকেন্ড চ্যাপ্টার। সেই চ্যাপ্টারে আমি তোমাদেরকে কয়েকটা ছবি দেখাবো, সেই ছবিগুলা তোমরা দেখবা, দেখার পরে আমরা ওটা বুঝাই দেব যে কিভাবে এটা হইলো। প্রথমত আমি যে জিনিসটা তোমাদেরকে বলবো, সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, স্ক্রিন যদি দেখতে পারো তাহলে এইখানে দেখো নিচে কি লেখা আছে, এক নজরে এই অধ্যায়ে ব্যবহৃত কিছু সূত্রাবলী। এই সূত্রগুলা তোমরা সবাই খাতায় লিখে নাও এক্ষুনি, রাইট নাও। এখানে যে সূত্রগুলা আমি লিখে দিয়েছি বা বইতে লিখে দেওয়া আছে, সেই সূত্রগুলা তোমরা এক্ষুনি খাতায় তুলে নাও। এগুলো খুবই ইম্পর্টেন্ট সূত্র। হ্যাঁ স্যার নিছি। বা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো চাইলে, বা বইয়ের ভিতরেও আছে। আচ্ছা, এখন যে জিনিসটা দেখাবো, ওয়েট, হ্যাঁ, আচ্ছা দেখো, ট্রান্সফরমারে আমরা কি বলছিলাম যে ট্রান্সফরমারের একটা ইকুয়েশন আছে, ঠিক আছে? ট্রান্সফরমারের একটা ইকুয়েশন আছে, সেই ইকুয়েশনটা হচ্ছে এই যে ই ইএস বা ইপি সমান সমান 4.44 ইনটু এনপি। যদি প্রাইমারির জন্য তুমি ইএমএফ বের করতে চাও, মানে ইএমএফ মানে হচ্ছে কি, যে ওই যে কয়েলটা, যে আমরা ট্রান্সফরমারের যে কয়েলটা দেখছিলাম, ওই কয়েলে একটা ভোল্টেজ ক্রিয়েট হবে না, ভোল্টেজ উৎপন্ন হবে না। কি বলছিলাম যে প্রাইমারিতে সাপ্লাই দিলে ওই প্রাইমারি কয়েলেও একটা ভোল্টেজ সৃষ্টি হবে, হবে না? সেই ভোল্টেজটার জি একটা স্যার। সেই ভোল্টেজটার একটা সূত্র আছে। এই সূত্রটা হচ্ছে, যদি প্রাইমারির জন্য হয় তাহলে দেখো ইপি লেখা আছে। ইপি মানে হচ্ছে প্রাইমারি ইএমএফ। ইপি মানে কি? প্রাইমারি ইএমএফ। হ্যাঁ, এই প্রাইমারি ইএমএফ ইকুয়ালস ইএমএফ। টু 4.44 ইনটু এনপি। এখন আমি তোমাদেরকে বুঝিয়ে দিব যে এখানে এই 4.44 কি থেকে আসলো, তারপরে 5 এম এফ কি বা এনপি কি, ঠিক আছে? তাহলে ওয়েট, স্যার এটা আমাদের বইয়ের কত পেজ স্যার? এটা এটা হচ্ছে আমি যে বইটা ফলো করতেছি, এটা হচ্ছে ইসের বই, টেকনিক্যাল প্রকাশনীর বই। এটা হচ্ছে 37 নাম্বার পেজ, দেখো। মিলবে না স্যার আমাদের, আমরা হক। আচ্ছা, হক প্রকাশনীরই হোক, অসুবিধা নেই, একটা জিনিস জানলেই হবে, একটা একটা জিনিস বুঝলেই হবে। সেটা আমি তোমাদেরকে এখন বুঝাই দিচ্ছি। তারা, আমি একটু ইয়ে করে নি, ওপেন করে নি এটা। আমি একটু মাউসটা কানেক্ট করে নি, বুঝছো? তাহলে এটা বুঝাইতে সুবিধা হবে। জি স্যার। ফাহিম ভাই, মাউস কই? আচ্ছা, যেখানে দেখাচ্ছিলাম যে এই ইএমএফ সমীকরণ যেটা দেখালাম যে 4.445 কোথা থেকে আসছে আসলে, এটা আমি এখন একটু তোমাদেরকে যদি দেখানোর চেষ্টা করি। এখানে এটা কি আঁকলাম বলো দেখি, কেউ একজন? কার্ভ।
মানে স্যার সিগন্যাল হয়তো একটা এসি হ্যাঁ সিগন্যাল হ্যাঁ বলে এক্স্যাক্টলি, আমি একটা এসি সাইন ওয়েভ আঁকলাম, তাই না? জি স্যার। এখন এই এসি সাইন ওয়েভের থেকে আসলে কিভাবে ওইটা আসছে আমি তোমাদেরকে দেখাই। এটা আসলে একটা সিগন্যালের একটা কি পূর্ণ সাইকেল, তাই না? এখান থেকে শুরু করে এই পর্যন্ত, হ্যাঁ একটা পূর্ণ সাইকেল। তো এই একটা পূর্ণ সাইকেল যখন, এই একটা পূর্ণ সাইকেল কারেন্ট যখন ওইখানে ফ্লো করা হয়, মানে ওই ট্রান্সফরমারের কয়েলে যখন ফ্লো করা হয়, তখন এটা এই যে এটা কিন্তু সর্বোচ্চ মান, এটা কিন্তু কারেন্ট অল্টারনেটিং কারেন্টের কি মান? ম্যাক্সিমাম মান। হ্যাঁ ম্যাক্সিমাম। তো এই যে ম্যাক্স, এটা আমি যদি লিখি, wait, এটা হচ্ছে ম্যাক্সিমাম, এটা হচ্ছে ম্যাক্স। এই ম্যাক্সিমাম মানে পৌঁছাতে একটা সময় লাগে, কি লাগে? একটা সময় লাগে। সময়। হ্যাঁ, এখন দেখো এই ম্যাক্সিমাম মানে পৌঁছাতে যে সময়টা লাগে সেটা কিরকম সময় আমরা সেটা দেখবো। প্রথমে মনে করো যে এই পুরো টাইমটাই হচ্ছে মানে এক সাইকেল সম্পন্ন হতে যে টাইম লাগে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এই যে ধরো এইখান পর্যন্ত এই বরাবর যেতে যে সময় লাগে সেটার মান হচ্ছে কি, কি লিখছি বলো তো? সময় কি টি টাইম? হ্যাঁ টি সময় লাগে। মনে করো এখান থেকে শুরু করে এই পর্যন্ত, অর্থাৎ একটা সাইকেল সম্পন্ন করতে টি সময় লাগে, ঠিক আছে? তার মানে টাইম পিরিয়ডটা কত? টি। এখন টাইম পিরিয়ড যদি টি হয় তাহলে টাইম পিরিয়ড হচ্ছে ফ্রিকোয়েন্সির উল্টা। ফ্রিকোয়েন্সির উল্টা মানে হচ্ছে টি সমান সমান কি 1 বাই লোকাল 1 বাই কি এফ। এফ মানে কি ফ্রিকোয়েন্সি। তার মানে এক টাইম পিরিয়ড সমান সমান কি 1 বাই এফ, মানে ফ্রিকোয়েন্সির একদম উল্টা। তাহলে এইখানে টি এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? 1 বাই এফ লিখতে পারি। জি স্যার। সেই 1 বাই এফ লিখলাম। এখন এইটার অর্ধেক কি হবে তাইলে? সরি, মাউস দিয়ে আসতে সমস্যা হয় যদিও। দেখো এখানে এই যে মাঝখান বরাবর, আমি একটা কালার নিয়ে নিই, এই যে মাঝখান বরাবর এই সময় এই পর্যন্ত টাইমকে কি বলবা? কেউ একজন বলো দেখি, এই পর্যন্ত টাইম কি হবে? হাফ টাইম। হ্যাঁ হাফ টি, তাই না? জি স্যার। তার মানে এটাকে 1 বাই কি লেখা যায়? 2 টি লেখা, 2 এফ লেখা যায় না? জি স্যার। সেটা লিখলাম 1 বাই 2 এফ। এবার এইটারও আবার অর্ধেক, এইটারও অর্ধেক কিন্তু এইটা, তাই না? এই যে এই সম্পূর্ণ এই যে এটার অর্ধেক আবার এইটা। তাহলে এইখান থেকে এইটুক কত হবে? এই যে এখান থেকে এইটুক বলো দেখি। 1f না, তাহলে স্যার এই দেখো আমি আবার দেখাই। স্যার ওটা তো 4 ভাগের 1 ভাগ আসছে, তাহলে তো 1 বাই 4 এর 1 বাই 4 এফ, ভেরি গুড। শাবাশ। 1 বাই 4 এর 4 এফ। 1 বাই 4 এফ, ঠিক আছে? এটা হচ্ছে কি 1 বাই 4 এফ। তার মানে এই যে ম্যাক্সিমাম টাইমে যেতে সময় লাগতেছে কত? 1 বাই 4 এফ সেকেন্ড, ঠিক আছে? এখন আমরা যেটা করব যে ফ্লাক্সের মান শূন্য হতে সর্বোচ্চ মানে পৌঁছাতে সময় লাগতেছে কত? শূন্য হতে সর্বোচ্চ মানে পৌঁছাতে সময় লাগতেছে হচ্ছে টি বাই 4 সেকেন্ড। এখন এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, ডিফারেন্সিয়েশন করা মানে হচ্ছে কি যে এটাকে মানে গড় মানে নিয়ে যাওয়া, ঠিক আছে? এই যে সময়টাকে, এই যে এখান থেকে এই পর্যন্ত যে সময়, এই সময়টাকে একটা গড় মানে নিয়ে যাওয়ার জন্য এটাকে সময়ের সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করব। সময়ের সাপেক্ষে যখন আমরা ডিফারেন্সিয়েশন করব তখন আমরা একটা ইএমএফ পেয়ে যাব, মানে একটা ফ্লাক্সের মান আর কি আমরা পেয়ে যাব। আচ্ছা এটা আমি তোমাদেরকে ওই বইয়ের মাধ্যমে দেখাই, তাহলে ওইখানে তোমাদের সুবিধা হবে দেখতে। দেখো যখন আমরা গড় মানে নিয়ে যাব এটাকে, তখন এইরকম একটা মান আসবে। এইখানে একটা জিনিস দেখতে পাচ্ছ, এই যে দেখো এখানে ই সমান সমান হচ্ছে 1 ইন্টু ডি ফাই বাই ডিটি। এটা এখন এই খাতায় এভাবে বোঝানো পসিবল হচ্ছে না, বইয়ের থেকে তোমাদেরকে বুঝাইতেছি। দেখো এইখানে কি হয়েছে, এই যে ডি ফাই কে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হয়েছে? ডি, সময়ের সাপেক্ষে। হ্যাঁ সময়ের সাপেক্ষে। তাহলে আমরা অলরেডি কিন্তু জানছিলাম যে সময়
সময়ের সাপেক্ষে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো তাহলে ওইটার মান কত আসতেছিল, ডি বাই ডিটির মান 1/4 হচ্ছে 1/4, ডি বাই ডিটির মান হচ্ছে 1/4, সেটা আমরা নিচে লেখা দিছি। এরপরে কি হলো, 4f-টা কি নিচে ভাগ আকারে আছে না, তাহলে নিচে ভাগ আকারে যদি থাকে সেটা উপরে গেলে মানে গুণ আকারে গেলে কি হয়ে যায়, উল্টা যায় না। জি স্যার, অড হ্যাঁ বাদ হয়ে যায় আর কি, হ্যাঁ গুণা করে তার অড হ্যাঁ আগে সাইজ চলে আসে। হ্যাঁ তার জন্য এখানে কি হয়ে গেছে 4/5mf, আর নিচে তো 1, সেই নিচে 1 কি ধরা লাগে, ধরা লাগে না। তার মানে শুধু আমরা 4/5mf এটা লিখতে পারি। তার মানে প্রতি প্যাচে, মানে ওই যে কয়েল, ওই ট্রান্সফরমারের যে কয়েল, ওই কয়েলের প্রতি প্যাচে যে ভোল্টেজ, কার্যকরী যে ভোল্টেজটা উৎপন্ন হয়েছে, সেই কার্যকরী ভোল্টেজটা কত, সেই কার্যকরী ভোল্টেজ ই ইফেক্টিভ, এই যে ই ইফেক্টিভ দিয়ে প্রকাশ করা হয়েছে। এই কার্যকরী ভোল্টেজটাকে ই ইফেক্টিভ দিয়ে প্রকাশ করা হয়েছে। এইটা সমান সমান লেখা হয়েছে যে গড় ভোল্টেজ ইনটু ফর্ম ফ্যাক্টর। এখন আমরা যেটা পাইছি এটা কিন্তু কি, এটা হচ্ছে গড় ভোল্টেজ। আমরা কি বলছিলাম যে ডিফারেন্সিয়েশন করে আমরা কি বের করে ফেললাম, গড়টা বের করে ফেললাম। এরপরে এই গড় ভোল্টেজের সাথে ফর্ম ফ্যাক্টর গুণ করতে হয়। এখন ফর্ম ফ্যাক্টর কি, ফর্ম ফ্যাক্টর হচ্ছে ইফেক্টিভ ভোল্টেজ আর গড় ভোল্টেজের অনুপাত। এখন ইফেক্টিভ ভোল্টেজকে গড় ভোল্টেজ দিয়ে ভাগ করলে একটা মান পাওয়া যায়, সেটা হচ্ছে 1.11। এই 1.11 যখন এর সাথে গুণ করে দেওয়া হয় তখন একটা মান পাওয়া যায়, সেটা হচ্ছে 4.445 mF। এইটাই হচ্ছে তোমার এইখানে ইফেক্টিভ মানে কার্যকরী ভোল্টেজের সূত্র। তাহলে এইখান থেকেই আর কি মূলত দেখো ইপি ইকুয়ালস টু 4.445 mF ইন্টু এনপি আসছে। আবার এনএস এর জন্য কিন্তু সেম, এনএস এর জন্য দেখো, মানে এনএস বলছি মানে সেকেন্ডারি ভোল্টেজের জন্য কিন্তু সেম সূত্র, খালি একটা সূত্র চেঞ্জ হবে, যে এখানে প্যাচ সংখ্যাটা সেকেন্ডারি হবে। এটা একটু খেয়াল করে নাও, প্যাচ সংখ্যাটা সেকেন্ডারি হবে, ঠিক আছে? তোমরা কি বুঝতেছো? জি স্যার। এখন হ্যাঁ, আমি আমি জানি যে একটু বুঝতে কষ্ট হবে, কারণ এটা আসলে হাতে করায় দেখাইলে তোমরা বুঝতে পারতে ভালো। তো এই মুহূর্তে আমি হাতে করায় দেখাইতে পারতেছি না, এর জন্য দুঃখিত। তোমাদের এইভাবে বোঝানো লাগতেছে, পরবর্তীতে আমি চেষ্টা করবো যে অঙ্কগুলা যদি হাতে করায় দেখাইতে পারি। এরপরে হচ্ছে কি হলো, আমরা স্যার পূর্বে একটু ছিল আর কি, এফএফ সমান ই ওইটা হ্যাঁ স্যার ওই যে এফএফ সমান যে সূত্রটা ছিল ডান পাশে সেটা একটু। আচ্ছা, ওই যে উপরে যেটা ফর্ম ফ্যাক্টর, ফর্ম ফ্যাক্টর এইটা স্যার এফএফ সমান ই এটা। এইটা এইটা আচ্ছা, এইটা সমান সমান কিভাবে 1.11 আসলো সেটা তো, জি স্যার। এইটা আমি মানে তোমাদের স্যার বলি। এটা কি সেখানে আর এটা 1.1 কিভাবে আসলো? হ্যাঁ, এইটার একটা আলাদা ফরমেশন আছে, মানে আলাদা একটা ডিরাইভেশন আছে, বুঝছো? এটার ডিরাইভেশনটা এখানে ওরা দেখায় নাই, জাস্ট সংক্ষেপে লিখে দিছে। তবে এটা তোমরা মনে রাখলেই হবে, এটা এত বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু তোমরা শুধু মনে রাখবে যে ফর্ম ফ্যাক্টর সমান সমান হচ্ছে 1.11, ঠিক আছে? জি স্যার। আর ফর্ম ফ্যাক্টর সমান সমান কি, ইফেক্টিভ ভোল্টেজ ডিভাইডেড বাই গড় ভোল্টেজ, মানে কার্যকরী ভোল্টেজ ডিভাইডেড বাই গড় ভোল্টেজ, ঠিক আছে? জি স্যার। কার্যকরী ভোল্টেজ হচ্ছে ই ইফেক্টিভ আর গড় ভোল্টেজ হচ্ছে ই এভারেজ, এজন্য ই এভারেজ। হ্যাঁ ই এ ভিলি ই লেখা আছে আর উপরেরটা ই এফ এফ লেখা আছে, মানে ইফেক্টিভ। আচ্ছা, গেল এটা। এবার আমরা আসো নিচে দেখি। এখন এই যে তোমরা সূত্রটা লিখলা, এই সূত্রের সাহায্যে অনেক ম্যাথ আছে, সেই ম্যাথ গুলা তোমরা এখন চাইলে করতে পারবা। আমি তোমাদেরকে একটা ম্যাথ করতে দেই, নর্মাল একটা ম্যাথ, আশা করি সবাই পারবা। দেখো এই যে আমি আগে একটা বুঝাই দিই, তারপরে তোমাদের একটা করতে দিই। দেখো কি বলছে, উদাহরণ নাম্বার 1, প্রথম যে উদাহরণ সেটাই দেখাই। বলছে যে একটি একটি 3000 বাই 200 ভোল্ট, মানে এই যে 3000 দিয়ে কি বুঝাইছে বলতো এখানে, 3000 বাই 200 ভি দিয়ে কি বুঝাইছে? স্যার এখানে 3000 প্যাচ সংখ্যা মেবি। না, ভোল্টেজ লেখা আছে না এখানে, একক কি দেওয়া আছে, ভোল্টেজ। তার মানে এটা ভোল্টেজ বুঝাইছে, মানে একটা ট্রান্সফরমার তার প্রাইমারি ভোল্টেজ হচ্ছে 3000 ও ভোল্ট, 3 আর সেকেন্ডারিতে 200। হ্যাঁ সেকেন্ডারিতে 200 ভোল্ট। আর বলছে ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্টজ। আর এক ফেজ ট্রান্সফরমার কোরের কার্যকরী প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, মানে কোরের প্রস্থচ্ছেদ আছে, সেই কোরের যে তোমাদেরকে যে কোর দেখাইছি না,
সেই কোরের প্রস্থচ্ছেদ মানে হচ্ছে কি ক্ষেত্রফল, মানে ওই যে কোরটা হচ্ছে কোরের যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেটার মান দিছে, যেমন হচ্ছে 150 সেন্টিমিটার স্কয়ার, ঠিক আছে? কারণ ক্ষেত্রফলের মান সবসময় কি হয়, সেন্টিমিটার স্কয়ারে হয় বা মিটার স্কয়ারে হয়। এখন বলছে কি যে এর নিম্ন ভোল্টেজের দিকে প্যাচ সংখ্যা আছে 80টি, তার মানে এন এন এস সমান সমান কত, 80। নিম্ন ভোল্টেজ মানে কি 200 ভোল্ট না? বুঝতেছো তো জি নাকি? স্যার। মানে জি নিম্ন স্যার। ভোল্টেজ বলতে বোঝাইছে যে সেকেন্ডারি ভোল্টেজ। এই যে এখানে নিম্ন ভোল্টেজ কোথায় আছে, 200 ভোল্ট আছে। 200 ভোল্ট কোথায় আছে, সেকেন্ডারিতে আছে। তার জন্য বলছে যে নিম্ন ভোল্টেজের দিকে 80 পাক আছে, মানে 80 পাক আছে মানে প্যাচ সংখ্যা 80টা আছে, অর্থাৎ এন এস এর মান হচ্ছে 80। এখন এই এন এস এর মান দেওয়া আছে। তারপরে প্রশ্নে বলছে কি যে ট্রান্সফরমারের কোরের সর্বোচ্চ ফ্লাক্স ডেনসিটি বের করো। এখানে কিন্তু ফ্লাক্স ডেনসিটি বের করতে বলছে। ফ্লাক্স ডেনসিটি মানে হচ্ছে ফ্লাক্সের ঘনত্ব, ঠিক আছে? ফ্লাক্স ডেনসিটিকে কি দিয়ে প্রকাশ করে জানো? ফ্লাক্স ডেনসিটিকে বিএম দিয়ে প্রকাশ করে। এই যে দেখো বিএম, দেখছো? ফ্লাক্স জি স্যার। সমান, হ্যাঁ ফ্লাক্স সমান সমান হচ্ছে বিএম এ। এ মানে হচ্ছে ক্ষেত্রফল আর বিএম মানে হচ্ছে ফ্লাক্স ডেনসিটি। তাহলে এই দুইটার গুণফলই হচ্ছে গিয়ে টোটাল ফ্লাক্স। এখন এই সূত্রটা আমাদেরকে মনে রাখতে হবে যে ফ্লাক্স সমান সমান হচ্ছে ফ্লাক্স ডেনসিটি ইনটু ক্ষেত্রফল, ঠিক আছে? জি স্যার। এরপরে আমাদের কি কি দেওয়া আছে আমরা দেখি। আমাদের দেওয়া আছে ফ্রিকোয়েন্সি, আমাদের দেওয়া আছে হচ্ছে প্রাইমারি ভোল্টেজ দেওয়া আছে, সেকেন্ডারি ভোল্টেজ দেওয়া আছে। তারপরে দেখো কি দেওয়া আছে, সেকেন্ডারির প্যাচ সংখ্যা দেওয়া আছে, তারপরে ক্ষেত্রফল দেওয়া আছে। দেখো ক্ষেত্রফলকে আবার মিটারে নিয়ে নিছে। তারপরে দেখো সেকেন্ডারি কি আছে, সূত্র দেওয়া আছে, যে সেকেন্ডারি ভোল্টেজের যে সূত্র, ইএমএফ এর যে সূত্র সেটা কিন্তু দেওয়া আছে, ঠিক আছে? এবার আমাদের কি বের করতে বলছে, এবার আমাদের বের করতে বলছে কি মিউচুয়াল ফ্লাক্স বা ফ্লাক্স ডেনসিটি, এটা আমাদের বের করতে বলছে। তো প্রথমে আমরা যদি আমরা এই যে ফ্লাক্স ডেনসিটি বের করতে চাই তাহলে আমাদেরকে মিউচুয়াল ফ্লাক্স কিন্তু আগে বের করতে হবে। তাহলে মিউচুয়াল ফ্লাক্স বের করার যে সূত্র সেটা কোত্থেকে পাইছি, এই যে ইএস এর যে ফর্মুলা, দেখছো ইএস সমান সমান হচ্ছে 4.445 mF/ns। এখন তুমি এনএস এর মান জানো, ফ্রিকোয়েন্সির মান জানো, তারপরে তুমি ইএস এর মান কিন্তু জানো, ইএস এর মান হচ্ছে 200 ভোল্ট। তারপরে তুমি খালি জানো না হচ্ছে ফ্লাক্সের মান। তাহলে এখান থেকে তুমি এই মানগুলো বসাই দিয়ে ফ্লাক্সের মান বের করতে পারবা না? তোমরা কি বুঝতেছো? জি স্যার। আচ্ছা দেখো এখানে ফ্লাক্সের মান তোমরা জানো না, আর বাকি সবগুলোর মানই কিন্তু জানো, যেমন ফ্রিকোয়েন্সির মান জানো, তারপরে সেকেন্ডারি সাইডের প্যাচ সংখ্যা 80 সেটাও তোমরা জানো, এই যে এনএস সমান 80। তারপরে দেখো ইএস সমান সমান হচ্ছে 200 ভোল্ট, এই যে 200 ভোল্ট দেওয়া আছে। তাহলে এই মানগুলো যদি তোমরা এখানে বসায় দাও, দিয়ে এই যে ফাই এম সমান সমান আসতেছে হচ্ছে ইএস ডিভাইডেড বাই 4.44 এফএনএস। এখন এই সব মানগুলো বসায় দিলেই তুমি যেটা পাচ্ছ সেটা হচ্ছে ফ্লাক্স। টোটাল ফ্লাক্স হচ্ছে 0.01126। এই যে ডাব্লিউ বি দিয়ে কি বুঝাইতেছে বলো দেখি একজন, ডাব্লিউ বি দিয়ে কি বুঝাচ্ছে? স্যার বলতে পারবো না। ওয়েবার। ডাব্লিউ বি দিয়ে, এই যে এটা হচ্ছে ফ্লাক্সের একক হচ্ছে ওয়েবার, ঠিক আছে? তাহলে এই ডাব্লিউ বি দিয়ে ওয়েবার বোঝাচ্ছে। আচ্ছা ফ্লাক্সের একক আমরা জানলাম, এরপরে আসো ফ্লাক্সের মান জানা হয়ে গেছে, এবার আমাদের বের করতে হবে ফ্লাক্স ডেনসিটি, তার মানে হচ্ছে বিএম বের করতে হবে। এখন এ এর মান কিন্তু আমাদের আগে দেওয়া আছে, এই যে ক্ষেত্রফল, দেখো এ এর মান 150 সেন্টিমিটারকে মিটার স্কোয়ারে নিয়ে নিয়েছে। তো মিটার স্কোয়ারে কিভাবে নিছে, 150 ইন্টু 10⁻⁻⁴। এখানে -4 কেন দিছে, কারণ মিটারে মানে সেন্টিমিটার থেকে মিটারে নিতে গেলে কি হয়, মান ছোট হয় না বড় হয় বলো দেখি? ছোট হয়। হ্যাঁ ছোট হয়, এজন্য এটার 2 গুণ, মানে এর সাথে এর যে পাওয়ার আছে পাওয়ারের সাথে 2 গুণ ছোট হবে, তার মানে হচ্ছে -4 হবে, 10⁻⁻⁴,
দিলেই এটা মিটার স্কোয়ারে চলে আসবে। যখন মিটার স্কোয়ারে আমরা পাইলাম তখন এইখানে ওই মানটা বসাই দিবা, এ এর মান এখানে বসাই দিবা, ফ্লাক্সের মান এখানে বসাই দিবা, দেওয়ার পরে এটা ভাগ করলে যা পাও সেটা হচ্ছে 0.75 ওয়েবার পার মিটার স্কোয়ার। ওয়েবার পার মিটার স্কোয়ার, এই যে বিএম লেখা, বিএম এর একক হচ্ছে ওয়েবার পার মিটার স্কোয়ার। এটাকে তোমরা আরো একটা নামে ডাকতে পারো, সেটা হচ্ছে টেসলা। কি নামে ডাকবা? টেসলার টেসলা। সূত্র স্যার। হ্যাঁ, টেসলা। ফ্লাক্স ডেনসিটির আরেকটা একক আছে, সেটার নাম হচ্ছে টেসলা বা ওয়েবার পার মিটার স্কোয়ার, এটা বললেও হবে। এখন বলছে কি যে উচ্চ ভোল্টেজের দিকে পাক সংখ্যা, তার মানে হচ্ছে হাই ভোল্টেজের প্যাচ সংখ্যা কত হবে। এটার সূত্র হচ্ছে এই যে এটা, ইপি ডিভাইডেড বাই ইএস ইকুয়ালস টু এনপি ডিভাইডেড বাই এনএস। এখন তুমি ইএস জানো, তারপরে হচ্ছে এনএস জানো, তারপরে ইপিও জানো, কিন্তু জানো না খালি এনপি। তোমার বের করতে বলছে এনপি। এখন তুমি এখানে সব মান বসাই দিয়ে ক্যালকুলেটরে হিসাব করলে এই যে বজ্র গুণন করে দিবা এটার সাথে এটা, আর গুণন করে দিবা এটার সাথে এটা, তারপরে এটার সাথে এটা দিয়ে এটার থেকে যখন এনপি আর ইএস যখন গুণ করলা তখন এই পাশে এনপি আর ইএস চলে আসবে। তার মানে এখানে শুধু এনপি এর মান রাখতে গেলে ইএসটা ভাগ করে দিতে হবে, এজন্য ইপি ইন্টু এনএস ডিভাইডেড বাই ইএস। এরপরে মানগুলো বসাই দিলে যেটা পাচ্ছ সেটা হচ্ছে কি প্যাচ সংখ্যা, তাই না? স্যার এখন এখানে এই যে দেখো এখানে কি লিখছে, এনওএস লিখছে, তাই না? এটা আসলে কি হবে? এনওএস হবে? এটা কিন্তু এনওএস হবে না, এটা কি হবে? এনপি এনপি না, এনপি হবে না। এটা এই জায়গায় এটা একটা একক লিখছে, নাম্বার অফ টার্ন হবে, এখানে টি হবে, নাম্বার অফ টার্ন। টার্ন। হ্যাঁ, এটা প্যাচ সংখ্যা, মানে টোটাল প্যাচ সংখ্যা সেটা বলছে। তার জন্য এটার একক হবে নাম্বার অফ টার্ন, বাট শুধু টার্ন লিখলেও তুমি হবে, অসুবিধা নেই। তাহলে এই হলো, হবে না শুধু শুধু টার্ন লিখবা, টার্ন, টি ইউ আর এন, Yes, sir. টার্ন, টার্ন লিখলেও হবে, অসুবিধা নাই। ঠিক আছে, তাহলে একটা অঙ্ক আমরা বুঝে ফেললাম। এখন তোমাদের বাড়ির কাজ থাকবে হচ্ছে এইটা, এটা তোমরা লিখে নাও, আমি তোমাদেরকে এটা লিখে নিতে বলতেছি, শুধু এটা লিখে নাও, প্রশ্নটা লিখে নাও। প্রশ্নটা লিখে নাও শুধু। 2 নাম্বার যে উদাহরণ লেখা আছে এই প্রশ্নটা সবাই লিখে নাও। সেটা বইয়ে 44 পৃষ্ঠা আছে, তারপরে লিখবো স্যার। তোমাদের কি সেম বই? না স্যার, কিছু কিছু আছে স্যার, এইটা একটা পাইছি স্যার। লিখে নিছো সবাই? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকো। আর তোমরা ওই যে গুগল ক্লাসরুমের যে লিংকটা দিছি ওইটাতে তোমরা সবাই জয়েন করে, ওইখানে আমি এই ক্লাসের ভিডিও সহ সবকিছু আপলোড করে দিব, তোমরা ওইখানে গিয়ে দেখে নিতে পারবা। ঠিক আছে?